নমস্কার। আজ শুনবেন মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা থ্রিলার উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননির ষষ্ঠ পর্ব। আগের পর্বগুলোতে আমরা দেখেছি পুলিশ ইনফরমার আতর আলী হোটেল শানমুনে এসে ম্যানেজারের কাছ থেকে জানতে পারে যে নূরে ছফা সাইকেল নিয়ে বেরিয়েছে, কিন্তু আতর আলী বুঝতে পারে না যে এত রাতে কোথায় যেতে পারে সে। পথে জানতে পারে যে তাকে জমিদার বাড়ির দিকে যেতে দেখেছে একজন। এদিকে নূরে ছফা জমিদার বাড়ির ভেতর পথ হারিয়ে ফেলে। মুস্কান জুবেরির পুকুরে দেখে ছোট বড় অনেক কুমির। কুমির চাষ করেছে মহিলা। বিস্ময়ের পর বিস্ময় যেন অপেক্ষা করেছিল নূরে ছফার জন্য। আতর আলী খোঁজ করতে করতে জমিদার বাড়ির কাছে চলে আসে। নূরে ছফাকে ফোন করে এই গোলকধাঁধা থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা জানতে চায়। বাইরে গাড়ির শব্দ হয়। নূরে ছফা ভয় পায় যে মুস্কান জুবেরি কি তাহলে পুলিশ ডেকে এনেছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য। ফোনটা কানে চেপে রেখেই আতর দেওয়ালের সাথে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির সামনে একটা গাড়ি এসে থেমেছে এইমাত্র। হেডলাইট দুটোর উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে আছে মেন গেটের সামনের অংশ। দারোয়ান গেটের তালা খুলে দিচ্ছে। একটু পরেই ঘর ঘর শব্দ করে ভারী গেটটা খুলে গেল। আরে না, পুলিশ না। অপর প্রান্তে থাকা ছফাকে বলল সে, বেটির মালগাড়ি। কভার্ড ভ্যানটা এখনো হেডলাইটের আলো জ্বালিয়ে রেখেছে। মেন গেটটা পুরোপুরি খুলে গেলে আস্তে করে ভেতরে ঢুকে পড়ল ওটা। গাড়ি ঢুকে যাবার পরও দারোয়ান গেটটা টেনে পুরোপুরি লাগালো না, একটু ফাঁক করে রাখলো। মালগাড়ি? ফোনে বলে উঠল ছপা। বেটির এই গাড়িটা হোটেলের মালপত্র টানে। আতরের চোখ মেন গেট থেকে সরছে না। একটু দূর থেকে দেখলেও সে বুঝতে পারল গেটটা পুরোপুরি বন্ধ করা হয়নি। ওই গেটটা কইলাম খোলা আছে, এখন আপনি চান্স নিবার পারেন। অপর প্রান্তে ছফা অবাক হলো। গেট খোলা আছে কেন? গাড়িটা আবার বাইরে হইব একটু পর। আতর এটা জানে। এর আগেও রাতের বেলা এখান দিয়ে যাতায়াতের সময় দেখেছে এই গাড়িটা বাড়ি থেকে বের হচ্ছে। কৌতূহলী হয়ে সে পরদিনই মুস্কান জুবেরির হোটেলের এক বাবুর্চির কাছে জানতে চেয়েছিল। ওই লোকটার সাথে বেশ ভালো খাতির ছিল তার। গত বছর সে হোটেলের চাকরি ছেড়ে টাউনের শেষ মাথায় নিজেই একটা হোটেল দিয়ে বসে, কিন্তু ডাইনির মতো সুস্বাদু আর জাদুকরি খাবার বানাতে পারেনি। সেই লোক আতরকে বলেছিল মাঝরাতে জমিদার বাড়ি থেকে পরদিনের সমস্ত মাল মশলা আর কাঁচা খাবার নিয়ে আসা হয়। ওই গাড়িটা মালপত্র নিয়া ধরেন 15-20 মিনিটের মধ্যে বাহির হয়ে যাইব। ফোনের অপর প্রান্ত থেকে কোনো কথা ভেসে এলো না। সম্ভবত সাংবাদিক ভাবছে মালপত্র নিয়ে গাড়িটা চলে গেলেই বা কি। আপনি এই চান্সে বাড়ি থেকে বাইরা হয়ে যান। আতর তার কথা শেষ করলো। কিভাবে? আমি দেওয়ালের উপর উঠা আপনারে ডাইরেকশন দিব। ক্যাঠায় কোনখানে আছে কমু, আপনি বাউ বুইসা আগাইবেন, বুঝলেন? অপর প্রান্তে নূরে ছফা কতটা বুঝতে পারলো কে জানে। হ্যালো, বুঝছেন? সাংবাদিক চুপ মেরে আছে বলে তাড়া দিল সে। হ্যাঁ, আছি, তাড়াতাড়ি বলল ছফা। কিন্তু এই মহিলার কাজের মেয়েটা, ওরা তো দেখে ফেলতে পারে। আপনি না কইলেন হেরা আপনারে দেখছে? আতরের মোক্ষম প্রশ্নে কয়েক মুহূর্তের জন্য জব্দ হয়ে গেল ছফা। হ্যাঁ মানে তা দেখেছে, কিন্তু তাইলে আর প্রবলেম কি? জলদি বাইর হইয়া যান। আমি সাইকেলের উপর উঠলাম, আপনি বাউ বুইসা খাইতে থাকেন। ঠিক আছে। আতর ফোনটা বুক পকেটে রেখে সাইকেলের সিটের উপর দাঁড়িয়ে পড়ল। দেয়ালের উপর দিয়ে তাকালো বাড়িটার ভেতরে।
ফোনটা আবার ডান কানে চেপে ফিসফিসিয়ে বলে যেতে লাগলো ছফাকে, গাড়িটা কইলাম বাড়ির সামনের দিকে যে দরজাটা আছে সেইখানে রাখছে। ড্রাইভার নিয়া দুজন, একজন বাড়ির ভিতরে গেল, ড্রাইভার গাড়িতেই আছে। আহ, ওই বোবা ছেলেটা কোথায়? অপর প্রান্ত থেকে চাপা কণ্ঠে জানতে চাইল ছফা। হে তো গেটে নাই, দেখাও যাইতেছে না। তীক্ষ্ণ চোখে বাড়িটার চারপাশে তাকালো ইনফরমার। মনে লয় মালপত্র টানার কামে হাত লাগাইতেছে। কয়েক সেকেন্ড পরই তার কথার সত্যতা পাওয়া গেল। বোবা দারোয়ান আর অন্য একটা ছেলে দু হাতে কিছু মালপত্র নিয়ে বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলাই আছে। ওরা দুজন হাতের মালগুলো গাড়ির ভেতরে রেখে আবার চলে গেল বাড়ির ভেতরে। এই পুরো ব্যাপারটা ফোনের মাধ্যমে ছপাকে জানিয়ে দিল আতর। উম, উম, তাহলে বোবা ছেলেটা মালপত্র লোড করার কাজে ব্যস্ত? হ। ছপার প্রশ্নে জবাব দিল সে। টাইম নষ্ট না কইরা আগাইতে শুরু করেন। হেরা হয়ে গো কাম করতাছে, আপনি আপনার কাম করেন। ঠিক আছে। কানে ফোন চেপে রেখে বাড়িটার ভেতরে কড়া নজর রাখলো ইনফরমার। কাভার্ড ভ্যানের ড্রাইভার নিজের সিটে বসে আছে এখনো। বোবা আর অন্য লোকটা বাড়ির ভেতরে যাবার পর আর বের হয়ে আসেনি। আগান, তাড়া দিল আতর। একদম ক্লিয়ার আছে, বোবা আর হোটেলের পোলাটা ভিতরে ঢুকছে। ফোনের অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। হ্যালো, সাড়া নেই। কান থেকে ফোনটা সরিয়ে ডিসপ্লের দিকে তাকালো। নষ্ট ডিসপ্লে দেখে কিছুই বোঝা সম্ভব নয়। আবারও কানে লাগিয়ে শোনার চেষ্টা করল সে। কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে না লাইনে কেউ আছে। চিন্তিত হয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল আতর। সাংবাদিক লাইন কেটে দিয়েছে? না, কেটে দেবার কথা নয়, হয়তো এমনিতেই লাইনটা কেটে গেছে। একটু পর আবার ফোন করবে। কয়েক মিনিট চলে গেলেও তাকে ফোন করা হলো না। বোবা আর অন্য লোকটা এর মধ্যে দুবার মালপত্র লোড করে গেছে। সাইকেলের সিটের উপর দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে উঠল আতর। ঘটনা কি বুঝতে পারছে না। সাংবাদিক নিজের দরকারেই তার সাথে যোগাযোগ করার কথা, কিন্তু তার দিক থেকে কোনো সাড়াই নেই। বিরক্তির পাশাপাশি একটা খারাপ আশঙ্কাও জাগলো মনে। লোকটা বের হবার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গেল না তো? পুকুর পাড় থেকে দুই দেওয়ালের মাঝখানের প্যাসেজ দিয়ে আবারও মূল বাড়ির ভেতর ঢুকে পড়েছে ছফা। তার মেজাজ যারপরনাই খারাপ। একটু আগে আতরের সাথে কথা বলার সময় মোবাইল ফোনটার চার্জ শেষ হয়ে গেছে। বিপদের সময় সবকিছুই বিরুদ্ধে চলে যায়। নইলে ফোনটা ঠিক এ সময় কেন এমন করবে? ছপা অবশ্য জানে ভুলটা তারই হয়েছে। খুব একটা চার্জ না দিয়েই হোটেল থেকে বের হয়ে গিয়েছিল। তখন তো আর বুঝতে পারেনি এভাবে এখানে এতক্ষণ আটকে থাকবে। যাই হোক, ওই ইনফরমার নিশ্চয়ই ৭-৫ ভেবে যাচ্ছে, কিন্তু এ মুহূর্তে ওসব নিয়ে মাথা ঘামানোর অবকাশ নেই। তাকে এখন দ্রুত এই বাড়ি থেকে বের হতে হবে। সতর্ক পদক্ষেপে বাড়িটার পেছনের বাগান পেরিয়ে গেল সে। তাকে কেউ দেখে ফেললে কি হবে তা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। ওরা যা দেখার এরই মধ্যে দেখে ফেলেছে, যা বোঝার তাও বুঝে নিয়েছে। বাড়ির পেছনে পাকা আঙিনাটার পাশ দিয়ে যাবার সময় দেখতে পেল দোতলার একটা ঘরে বাতি জ্বলছে। ফোনটা চালু থাকলে বুঝতে পারত দারোয়ান আর অন্য দুজন লোকের অবস্থান কোথায়। ঝুলন্ত প্যাসেজটা নিচ দিয়ে বাড়ির সামনের অংশে আসতেই বাম দিকে তাকিয়ে দেখতে পেল কাভার্ড ভ্যানটা দাঁড়িয়ে আছে মূল ভবনের সদর দরজার সামনে। ভ্যানের পেছনের দরজা খোলা, ভেতরে কিছু মালপত্রও চোখে পড়ছে। সীমানা প্রাচীরের যেখানটা দিয়ে সে ঢুকেছিল সেদিকে তাকালো। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। একটা বড় গাছের ডালপালা ঝুঁকে আছে দেয়ালের দুদিকে। আতর আলী যদি এখনো থেকে থাকে তাহলে সম্ভবত তাকে দেখতে পাবে। সে হাত নাড়লেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আতর সম্ভবত দেওয়াল থেকে নেমে গেছে। তার ফোন কেটে যাবার পর
ইনফরমার নিশ্চয়ই বেশিক্ষণ অপেক্ষা করেনি। এমনটি যখন ভাবছে ঠিক তখনই দেখতে পেল দেওয়ালের উপরে একটা ঝুলন্ত ডাল নড়ে উঠল। বুঝতে পারল ছফা, ইনফরমারের কাণ্ডজ্ঞান বেশ ভালো। সাহস করে এক পা এগিয়ে গেল সে। এখন সে পুরোপুরি উন্মুক্ত। বাড়ির ভেতর থেকে কেউ বেরিয়ে এলে তাকে দেখে ফেলতে পারে। তারপরেও ঝুঁকি নিল। গভীর করে দম নিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেল মেন গেটের দিকে। গেটের কাছে চলে আসতেই হাঁপ ছেড়ে বাঁচল। গেটটা আধভেজানো, যেটুকু ফাঁক আছে তার মধ্য দিয়ে অনায়াসেই বের হয়ে যেতে পারবে। নূরে ছফা যেই না গেট দিয়ে বের হয়ে যাবে অমনি শুনতে পেল চিৎকারটা। ওই কে কে? মাঝরাত, চারপাশে বেশ অন্ধকার। তার উপরে গ্রামের এবড়ো খেবড়ো পথ। সেই পথ দিয়ে প্রাণপণে দৌড়তে গিয়ে ছফার অবস্থা কাহিল হয়ে গেল। জমিদার বাড়ির মেন গেট থেকে এক দৌড়ে মহাসড়কে উঠে আসা চারটিখানি কথা নয়। তাকে উদ্দেশ্য করে চিৎকারটা দিতেই সে আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। পেছন থেকে কে ধাওয়া দিল সেদিকেও খেয়াল করেনি। ভো দৌড় বলতে যা বোঝায় সে তাই করেছে। জমিদার বাড়ি থেকে অনেক দূরে আসার পর ক্ষণিকের জন্য পেছন ফিরে তাকিয়েছিল। কাউকে দেখেনি। দৌড়ানোর সময় তার মনে হয়েছিল কেউ তার পিছু নেবে না। এতক্ষণের অভিজ্ঞতায় বুঝে গেছে এই বাড়ির লোকগুলো স্বাভাবিক আচরণ করে না। সবাই যা করে এরা করে তার ঠিক উল্টোটা। নিজের বাড়িতে অনাহত একজনকে আবিষ্কার করার পর কেউ এরকম অদ্ভুত আচরণ করবে? অবিশ্বাস্য। সড়কের উপরে সে থামল। সে দম ফুরিয়ে হাঁপাচ্ছে। হাঁটুর উপরে দুহাত রেখে উপুর হয়ে দম নিতে লাগলো। ইচ্ছে করছে কালো পিচের রাস্তায় বসে পড়তে। বহু কষ্টে বুকের লাফানোটা স্বাভাবিক করতে পারল। টের পেল পা দুটো কেমন যেন আড়ষ্ট হয়ে গেছে। তার পায়ের মাংসপেশিগুলো এরকম তো দৌড়ের জন্য মোটেও অভ্যস্ত নয়। বিগত 5 বছরে এরকম দৌড়তে হয়েছে বলে মনে করতে পারল না। সড়কের দিকে তাকালো। একেবারে ভুতুড়ে। মানুষজন তো দূরের কথা, রিক্সা ভ্যানও দেখা যাচ্ছে না। এখন তাকে 2 মাইল হেঁটে হোটেলে ফিরে যেতে হবে। ভাবতেই গা গুলিয়ে উঠল। টুংটাং শব্দ শুনে পেছন ফিরে তাকালো সে। সড়ক থেকে নেমে যাওয়া কাঁচা রাস্তাটা দিয়ে একটা সাইকেল আসছে তার দিকে। সোজা হয়ে দাঁড়ালো ছফা। হাঁপ ছেড়ে বাঁচল। এক দৌড়ে ইহানে আইসা পড়ছেন? সাইকেলটা তার পাশে থামিয়ে বলল আতর। ওই ড্রাইভার তো গেটের বাইরে যায় নাই। ওটা ড্রাইভার ছিল? হ। আতর সাইকেল থেকে নেমে পড়ল। ছফা কিছু বলতে গিয়ে থেমে গেল। বহু দূর থেকে দেখতে পেল জমিদার বাড়ির দিক থেকে এগিয়ে আসছে একজোড়া হেডলাইট কাভার্ড ভ্যানটা। আতরও দেখতে পেল। চলেন, গাড়িটা অহনের আগে ফুইটা পড়ি। আপনি ডাবল চালাতে পারবেন? পারুম। ইনফরমার সাইকেলের সিটে বসতেই তার সামনে রডের উপরে বসে পড়ল ছফা। সমস্যা নাই, প্যাডেল মারার আগে বলল, গাড়িটা আমাগো পিছনে লাগবো না, ওইটা হোটেলে যাইব। তাদের সাইকেলটা মহাসড়কের উপর দিয়ে নিঃশব্দে এগিয়ে যেতে লাগলো। ছফা পেছন ফিরে দেখতে পেল কাভার্ড ভ্যানটা এখনো সড়কে উঠে আসেনি। রবীন্দ্রনাথকে অতিক্রম করার সময় আলতো করে হাঁপ ছাড়ল সে। রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে গভীর ভাবনায় ডুবে আছে মুস্কান জুবেরি। মাঝরাত। সুন্দরপুর ঘুমিয়ে পড়েছে অনেক আগে। এমনিতেই এখানকার লোকজন 9টা-10টার পরই ঘুমিয়ে পড়ে। শীতের রাতে এই সময়টা আরেকটু এগিয়ে আসে। গত কয়েক বছর ধরে এখানে থাকলেও দেরি করে ঘুমানোর অভ্যেস তার যায়নি। তবে আজ আরও দেরি করে ঘুমাবে। এর কারণ একটা চিন্তা মাথায় গেড়ে বসেছে। তার বাড়িতে অনাহুতভাবে একজন ঢুকে পড়েছিল আজ। এমন নয় যে এরকম ঘটনাই প্রথম ঘটল। সুন্দরপুরে তার আগমনের পর থেকে
4-5 বার এমন ঘটনা ঘটেছে, আর প্রতিবারই সে মোকাবিলা করেছে ভিন্নভাবে। এর ফলে কাজও হয়েছে দারুণ। ওই লোকগুলো আর এই বাড়ির চৌহদ্দির মধ্যে ঢোকার সাহস করে না। ওরা সবাই ছিল গ্রামের কৌতূহলী মানুষ, যাদের কাছে তার মতো একজন মেয়ে মানুষ স্বাভাবিক কারণেই আগ্রহের বিষয় হয়ে ওঠে। কিন্তু আজকের লোকটা সেরকম কেউ নয়। এ ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত। লোকটাকে সে আগেই দেখেছে রবীন্দ্রনাথে। মানুষের কৌতূহলী দৃষ্টি তার চোখ এড়ায় না। এক ঝলক লোকটার চোখ দেখেই সে বুঝে গেছিল নিছক খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সে আসেনি। এখন প্রমাণিত হলো তার ধারণাই ঠিক। সত্যি বলতে এরকম ঘটনার জন্য মানসিকভাবে প্রস্তুতি ছিল। লোকটাকে নিজের হাতের মুঠোয় পেয়েও সে তার মতো করেই সামলেছে। কিন্তু একটা ব্যাপার অস্বস্তি তৈরি করেছে তার মধ্যে। লোকটাকে সে জানে না, এমনকি সে নিশ্চিত হতে পারছে না তার কি উদ্দেশ্য। অবশ্য কয়েক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল ওই আসাদুল্লাহ বুঝি তার শয়তানি শুরু করেছে। সে তো ইনিয়ে বিনিয়েই বলেছে তাকে অত অসন্তুষ্ট করে সুন্দরপুরে কেউ স্বস্তিতে থাকতে পারে না। কিন্তু এখন সে নিশ্চিত ঘটনা অন্য কিছু। তার অদ্ভুত আর স্বনামখ্যাত রেস্টুরেন্টের ব্যাপারে অনেকেই আগ্রহী। তার তৈরি করা রেসিপিগুলোর গুমর নিয়েও অনেকে কৌতূহলী। কিন্তু এই লোকটাকে সেরকম কিছু বলেও মনে হচ্ছে না। খাবারের প্রতি এর তেমন কোনো আগ্রহ নেই। গভীর করে নিঃশ্বাস নিল। আগামীকালের মধ্যেই লোকটার পরিচয় আর উদ্দেশ্য জানতে হবে তাকে। বিপদের গন্ধ পাচ্ছে সে। রকিং চেয়ারের পাশে কফি টেবিলের দিকে হাত বাড়ালো। মোবাইল ফোনটা তুলে নিয়ে একটু দ্বিধায় পড়ে গেল যেন। তবে সেটা কয়েক মুহূর্তের জন্য। অবশেষে একটা নাম্বারে ডায়াল করলো। আতরাত ছফা হোটেল শানমুনের রুমে বসে আছে। কয়েক মুহূর্ত ধরে তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না। একে অন্যের কাছ থেকে আজ রাতের অবিশ্বাস্য ঘটনা শোনার পর দুজনেই বিস্মিত। তবে আতর তার অদ্ভুত অভিজ্ঞতার কথা সবটা বললেও ছফা খুব কমই বলেছে। বিশেষ করে ফালু আর বুবা ইয়াকুব যে কিছু একটা মাটি চাপা দিয়েছে মুস্কান জুবেরির উপস্থিতিতে, সেটা ইচ্ছে করেই বলেনি। সে চাচ্ছে না এই মুহূর্তে এত বড় একটা সত্য অন্য কেউ জেনে যাক। বেটি কুমির পালে কেন? অবিশ্বাস্য ভরা কণ্ঠে বলল ইনফর্মার। আপনি এটা জানতেন না? ছপার কণ্ঠে দ্বিগুণ অবিশ্বাস। ঠোঁট উল্টালো আতর। মুস্কান জুবেরি কেন কুমির পালে সেটাতে যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হচ্ছে এই পুরো ব্যাপারটা আতর আলীর মতো একজন মানুষ জানে না বলে। বলেন কি? ওই ডাইনি তার বাড়ির ভিতরে কি করে না করে সেইটা তো ব্যাবাকতে জানানোর কথা না। সাফাই গাওয়া শুরু করলো সে। হে মাছ চাষ করে জানতাম, মুরগি আর গরু বকরির খামারও আছে, কিন্তু ছপা কিছু বলল না। সে আগেই বুঝে গেছে মুস্কান জুবেরির ব্যাপারে এখানকার কেউই তেমন কিছু জানে না। এমনকি বিবিসি বলে খ্যাত আতর আলীও যৎসামান্যই জানে। ফালুর ব্যাপারটা কি করবেন? সঙ্গত কারণেই আতর প্রসঙ্গ পাল্টাতে চাইছিল। যে বিষয়ে তার জানাশোনা নেই সে বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছে না। ফালু, আস্তে করে বললে ছফা। একটু আগে আতরের কাছ থেকে সব শোনার পর এ ব্যাপারটার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না। গোরখদক তার অ্যাডভান্স কবর নাকি লাশ ছাড়াই ভরাট করে ফেলেছে, আর তার ঘরের খাটের নিচে রেখে দিয়েছে লাশের কঙ্কাল। ঘটনা আসলেই রহস্যজনক, কিন্তু এ মুহূর্তে ওই গোরখদককে নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না সে। মুস্কান জুবেরি তার প্রধান লক্ষ্য। ফালুর ব্যাপারটা পরে দেখা যাবে, কিংবা কে জানে ওই মহিলার রহস্য উন্মোচিত হলে তার কোনো দরকারই হয়তো পড়বে না। এক ঢিলেই দুই পাখি মারা পড়বে। ফালু নিজের খাটের নিচে লাশ রাখে কেন? তাড়া দিয়ে বলল আতর। লাশ লইয়া হে করেটা কি? এ প্রশ্নেরও জবাব দিল না ছফা। নিজের চোখের সামনে এর চেয়েও বড় কিছু ঘটতে দেখেছে সে।
ওই ডাইনির লগে ফালুর কি সম্পর্ক? ফালু আসলে ওর ঘরে কি রেখেছে, কেন রেখেছে, সেটা আগে জানতে হবে, গম্ভীর কণ্ঠে বলল। ফ্যাকাশে মুখে তাকালো আতর। সে ভেবেছিল নূরে ছপা তার কাছ থেকে ফালুর ঘটনা শুনে বিনা বাক্যে সব বিশ্বাস করবে। ছপা দেখল লোকটার চোখে মুখে এখনো বিস্ময়ের অভিব্যক্তি মিইয়ে যায়নি। এই ইনফরমারকে যতটুকু বলেছে তাতেই সে ভ্যাবাচাকা খেয়ে গেছে। এখন তার মনে হচ্ছে ওকে কিছু না বললেই বেশি ভালো হতো। হয়তো ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেবে পুরোপুরি, তাকে আর সাহায্য করার সাহস দেখাবে না। পরক্ষণেই তার মনে হলো এতে এমন কোনো সমস্যা হবে না। সম্ভবত মুস্কান চুবেরির ব্যাপারে খুব বেশি সাহায্য করার ক্ষমতা রাখে না এই লোক। তাকে যেটুকু সাহায্য করার তা ভালো মতোই করেছে, এর চেয়ে বেশি কিছু করার সাধ্য নেই তার। আপনি রে মুঠির মধ্যে পায়াও কিছু করলো না? ইনফর্মার বিস্ময়ের ঘোরের মধ্যেই প্রশ্নটা করল। আপনার সাথেও কিন্তু একই কাজ করেছিল মহিলা, মনে করিয়ে দিল সে। হ, তাও তো ঠিক। আতর আলী আরো বেশি ধন্দে পড়ে গেল। আপনারে আমি কইছিলাম না ওই বেটি একটি ডাইনি, এইবার দেখলেন তো? মাথা নেড়ে সায় দিল সে। ডাইনি কিনা জানি না, তবে মহিলার অনেক গুমুর রয়েছে, আমাকে সবটা জানতে হবে। ছফার দিকে ভুরু কুচকে চেয়ে রইল আতর। এই সব যাই না, কি করবেন? পেপারে লিখবেন? লিখা কি হইব? মাথা দোলালো সে। কিছু হইব না, আমাগো এমপি ওই বেটির ভাউরা হয়ে গেছে। দেখবেন বেটি বিপদে পড়লেই হোমন্দির পুঁতে আইসা হাজির হইব। হুম। ছপাও এটা হিসেবের মধ্যে রেখেছে। যখনই জানতে পেরেছে এমপির সাথে মহিলার সম্পর্কের কথা, তখনই সে বুঝে গেছিল ব্যাপারটা মোটেও সহজ হবে না। এক পর্যায়ে এমপি জড়িয়ে পড়তে পারে। আমাগো এমপি কইলাম মানুষ ভালা না, চাপা কণ্ঠে বলল আতর। মানুষ মাইরা নদীতে ভাসাইয়া দেওয়া হের বাপ দাদা গো খাইসলতা ছিল। গন্ডগোলের সময় হের বাপে পিস কমিটি করছে, বহুত মানুষ মারছে। এমপিও কম যায় না, কয়টারে গুম করছে, মাটির নিচে পুঁতা মারছে জানেন? আপনি কি ভয় পাচ্ছেন? বাজিয়ে দেখার চেষ্টা করলো ছফা। বিব্রত হয়ে ঢঙ্কিল ইনফর্মার। আরে আমি ডরামু কেন? আমি তো কিছু করি নাই, আমি ডরাইতাছি আপনারে নিয়া। আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ওরা আমার কিছু করতে পারবে না। ছফার আত্মবিশ্বাস দেখে মনে মনে বাঁকা হাসি হাসলো আতর। সব সাংবাদিকই এরকম ভাব করে, নিজেদের মহা ক্ষমতাধর ভাবে, কিন্তু ঠেলায় পড়লেই বোঝা যায় আসলে এদের খুব বেশি শক্তি নেই। এরা পারে শুধু দুর্বলের সাথে চোটপাট দেখাতে। হোমরা চোমরাদের খপ্পরে পড়লে হোগার কাপড় মাথায় তুলে দৌড় দেবে। আচ্ছা, আমার ফোন নম্বরটা পেলেন কোথায়? ছপার প্রশ্নে আতরের চিন্তায় ছেদ পড়ল। গাল চুলকালো সে। এইটা তো একেবারে সোজা। আপনি আইসকা ফোনে টাকা ভরছেন না? ওই ফেলেক্সির শামসুর লগে আমার আবার হট টেরাম। ওর নম্বরটা তো আমার মুখস্থ, ওরে ফোন দিয়া কইলাম আপনার নম্বরটার কথা। কিন্তু সে কিভাবে আমার নাম্বার জানবে? মানে ব্যালেন্স রিচার্জ করার সময় তো শুধু নাম্বার লেখা হয়, আর এত নাম্বারের মধ্যে আমারটা ভুই লাগাছেন দেহি। কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলল ইনফর্মার। আপনি হের লাস্ট কাস্টমার আসিলেন। মাথা নেড়ে সায় দিল ছফা। এবার সে বুঝতে পেরেছে তারা যখন ফোনে ব্যালেন্স ভরতে গেছিল তখন দোকানটা বন্ধই করে দিয়েছিল দোকানি। আতরের অনুরোধে দোকান খুলে ব্যালেন্স ভরে দেয়। কিন্তু তাই যদি হবে তাহলেও একটা প্রশ্ন চলে আসে, আমরা চলে আসার পর সে দোকান বন্ধ করে চলে গেছিল না? ছপার প্রশ্নে মুচকি হাসলো আতর। হ, কিন্তু হে তো হিসাবের খাতা আর ফোনটা দোকানে রাখে না, বাড়িতে রাখে। ও, আর কিছু বলল না সে। ইনফর্মার যে বেশ চালাক চতুর সেটা আরেকবার বুঝতে পারল। এখন কি করবেন? আতরের দিকে তাকালো। মানে? কাইল সকালের কথা কইতাছি।
ও, হাই তুলল একটা। রাত অনেক হয়েছে, ঘুম পাচ্ছে তার। আম, ওই রেস্টুরেন্টের কোনো কর্মচারী কিংবা বাবুর্চির সাথে কথা বলা যাবে? এরকম কারোর সাথে আপনার খাতির আছে? একটু গাল চুলকলো ইনফর্মার। আছে, তয় হে তো এখন কাম করে না। কাজ ছেড়েছে কবে? 3-4 মাস হইব। সমস্যা নেই, ওর সাথে কথা বললেই হবে। ঠিক আছে তাইলে, আমি সকালে চইলে আসুম নে। 11টার আগে না, আমি একটু বেলা করে ঘুমাবো। ঠিক আছে? আইসা। আতরকে বিদায় করে দিয়ে বিছানায় অনেকক্ষণ চুপচাপ বসে রইল ছফা। শরীরটা খুব ক্লান্ত। বিছানায় শুয়ে পড়লেই ঘুম চলে আসবে হয়তো, কিন্তু ঘুমাতে পারবে কিনা সন্দেহ। তার মাথায় ঘুরছে অসংখ্য প্রশ্ন। এইসব প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে ঘুম চলে যাবে। তার বেলায় সবসময় এমনটিই হয়। জামা কাপড় না পাল্টেই বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। মুস্কান জুবেরি, তুমি আসলে কি করো? আতর এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে ঠিক অচেনা মনে হচ্ছে না, তেমনই পরিচিত বলেও জোর দিয়ে বলতে পারছে না। রাতের কুচকুচে অন্ধকারে চারপাশটা ভুতুড়ে হয়ে আছে। এখন ঠিক কটা বাজে সেটাও বলতে পারছে না। হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলল মনে মনে। সে তো কখনো হাতখড়ি পরে না। ভুরু কুচকে সামনের দিকে তাকালো, কিন্তু ভারী কুয়াশার চাদর ভেদ করে কিছুই দেখতে পাচ্ছে না। তারপরও কি এক অজানা আতঙ্কে তার বুকটা লাফাচ্ছে। নিজেকে ভর্ৎসনাই করল। সে তো এখনো এতটা ভীতু ছিল না। শার্টের গলা দিয়ে বুকে থুতু দিল। সাহস করে কয়েক পা সামনের দিকে এগিয়ে গেল সে। এখন কানে একটা ভোঁতা শব্দ শুনতে পাচ্ছে। ধূপ ধূপ ধূপ। নির্দিষ্ট বিরতি দিয়ে হচ্ছে শব্দটা। সেই শব্দের উৎসের দিকে এগিয়ে গেল আতর। আশ্চর্যের ব্যাপার, এত ভারী কুয়াশা পড়া সত্ত্বেও তার মোটেও শীত লাগছে না। কয়েক পা সামনে এগোতেই কুয়াশার চাদর ফিকে হয়ে আসতে শুরু করলো। থমকে দাঁড়ালো সে। বুকের হৃৎস্পন্দনটাও থেমে গেছে যেন। একটু আগে যেভাবে হাতুড়ি করছিল সেটা আর হচ্ছে না। তার সামনে একটা গর্ত। ঠিক এরকম একটা গর্তেই সাংবাদিক পড়ে গেছিল, আর সেটা খুঁড়ে রেখেছিল ওই হারামজাদা ফালু। ডানে বামে তাকালো সে। এক পা পিছিয়ে গেল আনমনেই। তার দম এখনো আটকে আছে। মনের একটা অংশ বলছে এক্ষুনি দৌড়ে চলে যেতে, অন্য অংশটা সাহস সঞ্চয় করার তাগিদ দিচ্ছে। ভয় পেলে চলবে না। কিসের ভয়? কাকে ভয়? ফালুকে? চিন্তাটা তার মাথায় আঘাত হানতেই উদ্ভ্রান্তের মতো চারপাশে তাকালো। ফালু কোথায়? একটু আগেই তো ধূপ ধূপ করে শব্দ শুনেছিল। নিশ্চয়ই ফালু আশেপাশেই আছে। যেই না ঘুরে পেছনে তাকালো, অমনি হাতে পায়ের রক্ত বরফের মতো জমে হিম হয়ে গেল। তার থেকে মাত্র কয়েক হাত দূরে কাঁধে একটা কোদাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ফালু। কিছু বলতে চাইল আতর, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ফালুর চোখ দুটো লাল টকটকে। হঠাৎ করে তার নজর গেল গোরখোদকের অন্য হাতটায়, সাদা কাফনের কাপড়। ফালু সেই কাফনের কাপড়টা তার দিকে ছুঁড়ে মারল। সাদা কাপড়টা তার বুকে লেগে পড়ে গেল মাটিতে। সেদিকে তাকিয়েও দেখল না আতর। তার দৃষ্টি ফালুর দিকে। এখনো মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। আচমকা তাকে একেবারে অপ্রস্তুত করে দিয়ে ফালু সামনে এগিয়ে এসে তার বুকে একটা ধাক্কা মেরে বসল। চিৎপটাং হয়ে খোলা কবরে পড়ে গেল সে। কবরের নিচ থেকে দেখতে পেল উপর থেকে ফালু তার দিকে চেয়ে আছে। বদমাসটার মুখে বাঁকা হাসি। আমার ঘরে কেন গেছিলি? ফ্যাসফ্যাসে গলায় জানতে চাইল সে। এর কোনো জবাব দিতে পারল না আতর। তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না, যেন জবাব বন্ধ হবার সাথে সাথে হাত পাও অসাড় হয়ে পড়েছে। পরক্ষণেই সে টের পেল তার উপরে মাটি ফেলা হচ্ছে। ধূপ ধাপ শব্দ করে চাক চাক মাটি এসে পড়ছে তার উপরে। না, শব্দহীন চিৎকার দিল সে। কয়েক মুহূর্তেই মাটির নিচে চাপা পড়ে গেল আতর। হাত পা এতটাই অবশ হয়ে গেছে যে কিছুই করতে পারছে না। তবে কি ওই হারামিটা তাকে জীবন্ত কবর দিয়ে দিচ্ছে?
হঠাৎ করে টের পেল তার নাম ধরে কেউ ডাকছে দূর থেকে। কে? চিনতে পারল না। তারপরই একটা হাত এসে পড়ল তার ঘাড়ে। শার্টের কলারটা ধরে তাকে মাটি থেকে টেনে তুলে ফেলল এক ঝটকায়। ধড়ফড় করে উঠল তার বুক। জোরে জোরে নিঃশ্বাস নেবার জন্য হাঁসফাঁস করতে লাগলো। "হাউ, কে? 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 কে?" এবার তার মুখ দিয়ে শব্দ বের হলো। চোখ মেলে তাকিয়ে দেখল একটা পরিচিত মুখ চেয়ে আছে তার দিকে। ছফার ঘুম ভাঙল 10টার একটু আগে। তারপরও বিছানায় পড়ে থাকলো কিছুটা সময়। উঠতে ইচ্ছে করছে না। গত রাতের ধকল তার শরীর সামলে উঠতে পারেনি। 2 মাইল সাইকেল চালানো, দেওয়াল বাওয়া ঘণ্টাখানেক সময় ধরে টান টান উত্তেজনার মধ্যে থাকা, শেষে প্রাণপণে দৌড়। টের পেল হাত পায়ের মাংসপেশিগুলো আড়ষ্ট হয়ে আছে। দীর্ঘদিন পর, বিশেষ করে শীতকাল চলে এলে, যখন হঠাৎ করে ব্যাডমিন্টন খেলা শুরু করে, কিংবা অনেক দিন পর গ্রামের বাড়িতে গিয়ে নদী পুকুরে সাঁতার কাটে, তখন শরীরের পেশিগুলো এরকম আচরণ করে। এবার খেয়াল হলো গত রাতের জামা না পাল্টেই শুয়ে পড়েছিল। বালিশের পাশে মোবাইল ফোনটা হাতে তুলে নিল সে। একেবারে ডেড হয়ে আছে। গত রাতে সেই যে চার্জ শেষ হয়ে গেছিল আর রিচার্জ করতে মনে নেই। কিছু একটা মনে পড়তেই লাফিয়ে উঠে বসলো বিছানায়। তাকে নিশ্চয়ই অনেকবার ফোন করা হয়েছে। ফোনটা চার্জ করতে দিয়ে সোজা চলে গেল টয়লেটে। দ্রুত দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে নিল। জামা পাল্টে নতুন একটা টি শার্ট আর প্যান্ট পরে নিল সে। ফোনটা চার্জে থাকা অবস্থায় অন করে দিল এবার। তার ধারণাই ঠিক। ফোন চালু হওয়ার সঙ্গে সঙ্গে 4-5টা মেসেজ চলে এসেছে। এর মধ্যে 2টো মিস কল অ্যালার্ট আর 2টো তার এক ঘনিষ্ঠজনের। ছপা আসলে এই ছেলেটার ফোন কলই আশা করেছিল। প্রথমে এসএমএসটাই ওপেন করে পড়ল। দেরি না করে দ্রুত কল ব্যাক করলো ছেলেটাকে। 2বার রিং হতেই কলটা রিসিভ করা হলো। সরি, ফোনটা বন্ধ ছিল, আমি ঘুমিয়েছিলাম। ওপাশের কথা শুনে গেল সে। হ্যাঁ, গুড। ছফার মুখে হাসি ফুটে উঠল। ডিটেল জেনে নাও। ওখানে অনেক দিন ছিল, সম্ভবত কয়েক মাস। নিচের ঠোঁট কামড়ে ধরল। এখনকার নাম মুস্কান জুবেরি। হ্যাঁ, জুবেরিটা হাজব্যান্ডের টাইটেল। বিয়ের আগে নিশ্চয়ই অন্য কোনো নাম ছিল। তুমি মুস্কান দিয়ে ট্রাই করে দেখো। এই নামের কেউ ছিল কি না আমি শিওর। ওরা জানে। কেউ না কেউ তো জানেই। ঘরের মধ্যে পায়চারি করতে করতে ফোনের ওপাশের কথাগুলো শুনে যেতে লাগলো সে। পুরনো স্টাফদের কাছ থেকে জেনে নাও। হ্যাঁ, ওই সময় যারা ছিল। সন্দেহ হলে রেকর্ড চেক করে দেখবে। আমি একদম ডিটেলস চাই। আর খুব দ্রুত করবে। সব ইনফরমেশন আমাকে মেল করে দেবে। ওকে। ওয়ালাইকুম সালাম। ফোনটা রেখে দিল। সে জানে এখন দ্রুত তথ্য জোগাড় করা যাবে। দারুণ একটা সূত্র পেয়েছে। এটা ধরে এগিয়ে গেলেই অনেক কিছু বের হয়ে আসবে। এই জন্যে আতরকে মনে মনে ধন্যবাদ দিল সে। লোকটা আসলেই কাজের। সে যতটুকু করেছে সেটুকুই যথেষ্ট। টের পেল খুব খিদে পেয়েছে। নাস্তা করেই লোকটাকে ফোন দেবে। ঘর থেকে বের হতেই অদ্ভুত একটা খেয়াল চাপল তার মাথায়। শেষবারের মতো রবীন্দ্রনাথে গিয়ে নাস্তা করলে কেমন হয়। এতদিন ধরে যে ডাকের অপেক্ষায় ছিল, সেই ডাক পেয়েও আতর আলী মনে কোনো খুশি নেই। কেন জানি মনে হচ্ছে এই ডাক সেই ডাক নয়, সামান্য একজন ইনফরমার সে। একে ওকে দিয়ে ডেকে পাঠালেই সুরসুর করে থানায় গিয়ে হাজির হতো। কিন্তু না, ওসি সাহেব তাকে থানায় ডেকে নেবার জন্যে এসআই আনোয়ারকে পাঠিয়েছে। জানোয়ারের বাচ্চার মানুষ হলো না। ঘুমিয়ে থাকা আতরকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুলেছে। ওই সময় ভয়াবহ দুঃস্বপ্নের ঘরে ছিল সে। সম্বিত ফিরে পেতেই হাঁপ ছেড়ে বাঁচে। যাক, জীবন্ত কবরস্থ হবার চেয়ে অভদ্র পুলিশের হাতে ঝাঁকুনি খাওয়া অনেক ভালো। এসআই আনোয়ারকে দেখে সে একটু অবাক হলেও ভয়ও পেয়ে গেছিল। ভেবেছিল আবার কোনো ভেজাল হয়ে গেল কিনা। কিন্তু আনোয়ার তাকে অভয় দিয়ে বলেছে ঘটনা সেরকম কিছু নয়। ওসি সাহেব কি একটা কাজেই তাকে ডেকে পাঠিয়েছে।
কারণটা নাকি এসাই নিজেও জানে না। আতর ভুল ভালো করেই জানে কথাটা মিথ্যে। ছোটখাটো থানায় কোনো কথা গোপন রাখাটা কঠিনই বটে। এ কথা যদি কোনো কনস্টেবল বলতো তাহলে না হয় কথা ছিল, কিন্তু একজন এসাই জানবে না কেন, কোন দরকারে সে ইনফরমারকে রীতিমতো বাড়ি থেকে তুলে আনছে? ওসির রুমে বসে এসব ভাবছে আতর আলী। প্রায় 5 মিনিট হলো এখানে এসেছে। ওসি সাহেবের কোনো খবর নেই। আনোয়ার বলছে ওসি টয়লেটের ভেতরে আছে। আজ সকাল থেকে নাকি বেচারার পেট খারাপ। কথাটা শুনে মুচকি হেসেছে। ভেজাল খেলে পেট খারাপ হয়, কিন্তু সারা রাত ফুর্তি করার পর কারোর পেট খারাপ হয় জানতো না। ওইসব করলেও কি বদহজম হয় তাহলে? এসাই আনোয়ার, যে কিনা কয়েকদিন আগেও তার পার্টনার ছিল, সে এখন ওসির রুমে বসে থাকলেও মুখে কুলুপ মেরে রেখেছে। চুপচাপ মোবাইল ফোনটা নিয়ে কী সব দেখছে সে। আর এটাই আতরকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে। পুলিশের মোটা বেল্টটা ঠিক করতে করতে ঘরে ঢুকলো ওসি সাহেব। আতর আর এসাই উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। বসো। আতরের উদ্দেশ্যে কথাটা বলেই নিজের ডেস্কে বসলো ভদ্রলোক। তার চোখে মুখে ক্লান্তি। আতর বসে গেল, আনোয়ার দাঁড়িয়ে রইল। বসো। হাত নেড়ে এসাইয়ের উদ্দেশ্যে বলল এবার। আনোয়ার বেশ বসে যেতেই ওসি গম্ভীর করে দম নিয়ে বলল, আতর আলী, তুমি তো আমাদের লোক, যা বলবা ক্লিয়ার কাট বলবা। ধানাই বানাই আমার একদম পছন্দ না। আতর কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে রইল। আজকাল তুমি কি করতাছো? অ্যাঁ? ভুরু কুচকালো ইনফর্মার। ঢোক গিলে বলল, "আ, কই কিছু না তো।" মাথা দোলালো অসি। দেখো, আমার শরীরটা খারাপ, বেশি পেশাল পালনের টাইম নাই, যা বলার সোজাসুজি বলি। একটু থামলো সে। আনোয়ারের দিকে চকিতে তাকিয়ে আবার বলতে শুরু করলো, অচেনা এক লোকের সাথে 2-3 দিন ধইরা ঘোরাফেরা করতাছ কি? মিথ্যা বলছি? না, সত্যি বলছেন, আস্তে করে বলল আতর। সাংবাদিকের সাথে ঘোরাফেরার কথা পুলিশ জেনে গেছে বলে একটু অবাকই হলো। তারা তো থানার ত্রিসীমানার মধ্যেও যায়নি। ওই লোকটা কে? সে কি চায়? কথাটা বলেই তার দিকে স্থির চোখে চেয়ে রইল অসি। উনি ঢাকা থেকে আসছেন, জমি কিনবেন। আমি একটু হেল্প করতেছি স্যার। আনোয়ারের দিকে তাকালো অসি, তারপর আবারও ইনফরমারের দিকে। এই সুন্দরপুরে জমি কিনতে আসছে? হক কিসের যেন খামার করব, আমারে কইলা ভালা দেইহা কিছু খাস জমি দেখাইতে। আমি কইলাম সমস্যা কি, আমি তো এইখানে মেলা আছে জমি। মিথ্যে বলতে আতরের কোনো বেগই পেতে হলো না। সবসময় সে গুছিয়ে মিথ্যে বলতে পারে। সে তোমার খোঁজ কিভাবে পাইল? দাঁত বের করে হাসি দিল আতর। আগের কোনো পার্টির কাছ থেকে শুনছে মনে হয়। হ্যাঁ, আমি তো এইটা জিয়াই নাই, এই সব নিয়ে মাথা ঘামায়া আমার কি লাভ? কিন্তু আমাগো ঘামাইতে হয়, গম্ভীর কণ্ঠে বলল অসি। জি স্যার। কে কোন উদ্দেশ্যে আসলো, কই থেকে আসলো, কার কাছে আসলো, সব জানতে হয় আমাগো, সব বুঝতে হয়, নইলে আইন শৃঙ্খলা মেনটেন করা খুব টাফ হয়ে যায়। তা তা তো ঠিকই স্যার। হ্যাঁ, পুলিশ না জানলে কি চলে? স্বাভাবিক কণ্ঠেই বলল ইনফরমার। কিন্তু এই লোকটাকে, সেই ব্যাপারে আমরা কিছুই জানি না। কী জন্যে সে সুন্দরপুরে আসছে তাও অজানা। আস্তে করে ঢোক গিলে পাশে বসা আনোয়ারের দিকে তাকালো আতর। এসাই চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। মরা ইলিশ মাছের মতো নির্বিকার তাকিয়ে আছে তার দিকে। কইলাম না জমি কিনতে আসছে। আতরের কথায় মাথা দোলালো অসি। আগেই বলছি, তোমারে এখনো আমরা নিজেদের লোক ভাবি। যত ঝগড়াঝাঁটি হোক না কেন, তুমি আমাদেরই লোক। আজ বাদে কাল তুমি আমাদের সাথেই আবার কাজ করবা। আতরের চোখে খুশির ঝিলিক দেখা গেল। অসির মুখ থেকে এ কথা শোনার জন্য সে মুখিয়েছিল এতদিন। বিগলিত হয়ে সে বলল, স্যার, আমিও কইলাম নিজেরই আপনাগো লোকই ভাবি। আবারও মাথা দোলালো অসি। মনে হয় না, তাই যদি হইতো তুমি
এসব জমি জিরাতের গল্প আমদানি কর্তা না। কাচুমাচু খেলো ইনফরমার। হাজাই কইতাছি, ওই লোক জমি কিনবার আইছে। আপনি তো জানেনই আমি জমির দালালি করি মাঝে মধ্যে। ওই লোক রে এইখানে ওইখানে জমি দেখাইতাছি, কিন্তু হের পছন্দ হইতাছে না। অসি বাঁকা হাসি হাসল। হুম, রাইত বিরাইতে জমি দেখাইলে পছন্দ হইব কেমনে? হ্যাঁ, জমি দেখাইতে হয় দিনের বেলায়। আতর চোখের পলক ফেলতে ভুলে গেল। তার মিথ্যেগুলো যখন ধরা পড়ে যায় তখন সাময়িক অসহায় বোধ করে। এ মুহূর্তে যার পরনাই অসহায় বোধ করতে শুরু করলো। এরপর থেকে দিনের বেলায় জমি দেখাইবা, তাইলে পছন্দ হইব। আর ওই লোকেরে বলবা জমি দেখতে চাইলে দেওয়াল না টপকাইয়া সামনের গেট দিয়া যেন কারোর বাড়িতে ঢুকে। খাস জমি কিনতে চাইলে চোর বাটপাড়ের মতো ফুসকি ফাসকি মারার দরকার নাই। ভেজাল জমি কিনতে চাইলে অবশ্য অন্য কথা। বজ্রাহত হলো ইনফরমার। তার মুখে কোনো রা নেই। আজকের দেখা দুঃস্বপ্নের মতোই নির্বিকার হয়ে গেল। বুঝতে পারল আর কোনো মিথ্যা না বলাই তার পক্ষে মঙ্গলজনক হবে। আস্তে করে মাথাটা নিচু করে ফেলল সে। তৃপ্তির হাসি ফুটে উঠল অসির মুখে। আনোয়ারের দিকে তাকালো সে, কেবল দীর্ঘশ্বাস ফেলল আস্তে করে। মুখ তুলে তাকালো ইনফরমার। স্যার, আমারে মাফ কইরা দেন। দুহাত জোড়ো করে চোখ মুখ যতটা সম্ভব করুণ করার চেষ্টা করলো। আমার ভুল হয়ে গেছে। আবারও বাঁকা হাসি দেখা গেল অসির মুখে। এসাই আনোয়ারের দিকে তাকিয়ে বলল, ইনফরমেশনগুলো লেখা নাও। ডেস্কের উপরে রাখা প্যাড আর কলমের দিকে হাত বাড়ালো আনোয়ার। এইবার বলো, ওই লোকের নাম কি? ঢোক গিলল আতর। নূরে নূরে ছফা। কি? অসি নামটা ধরতে পারল না। কি ছফা? নূরে ছফা। আবারও বলল ইনফরমার, নূরে ছফা। আনোয়ারের দিকে তাকালো সে, ঠোঁট উল্টালো। নাম তো একখান মাশাল্লাহ, নূরে ছফা। নূর মানে আলো, ছফা হইল আসলে সফা। নোয়াখালী আর চট্টগ্রামের পাল্লায় পইরা সফা দফা রফা হয়ে গেছে মনে হইতেছে। আনোয়ার মুচকি হেসে নামটা টুকে নিল নোটপ্যাডে। তাহলে কি দাঁড়াইল? কারোর জবাবের অপেক্ষা না করেই অসি বলল, পরিষ্কার আলো, ফকফকা আলো। এরপরেই হা হা করে হেসে উঠল সে। আন্দাজে কইলাম আর কি, আমি আবার আরবিতে খুব কাঁচা ছিলাম। এসাইও সেই হাসির সাথে যোগ দিল, তবে নিঃশব্দে। সে কি করে? হাসি থামিয়ে আচমকা কাজের কথায় চলে এলো অসি। সাংবাদিক। ভুরু কুঁচকে গেল ভারপ্রাপ্ত কর্মকর্তার। সাংবাদিক? জি স্যার, বিরাট বড় পেপারের সাংবাদিক। কোন পেপারের? মহাকালের। অসি আর এসাই দৃষ্টি বিনিময় করল দ্রুত। মহাকাল দেশের অন্যতম প্রভাবশালী পত্রিকা। এই পত্রিকার কিছু সাংবাদিক নিজেদেরকে এমপি মন্ত্রীও ভাবে। সবকটা বেয়াদপের হাড্ডি। এদেরই একজনের পৌঁটামির কারণে আজ তাকে ঢাকা ছেড়ে সুন্দরপুরের মতো বদখত জায়গায় এসে অসিগিরি করতে হচ্ছে। হারামজাদা, মনে মনে বলে উঠল অসি। সে এখানে কি করতে আসছে? ম্যাডামের পিছনে লাগছে কেন? তার মতলবটা কি? আদর একটু দ্বিধার মধ্যে পড়ে গেল। সবটা খুলে বললে তার পাছা উদাম হয়ে যাবে, আর সেই উদাম পাছা রক্ষা করা কঠিনই হবে তখন। ওই হোটেলের উপরে কি জানি লিখব, বলল সে। আমারে তো সব খুইলা কয় নাই, খালি কইল হোটেলটার খাওন দাওনের অনেক নাম ডাক শুনছে, এইসব নিয়া পেপারে লিখব। মুচকি হেসে মাথা দোলালো অসি। তাইলে তোমারে নিয়া ঘুরঘুর না কইরা ম্যাডামের সাথে সরাসরি দেখা করতেছে না কেন? গাল চুলকালো ইনফরমার। হ, আমিও তো প্রথমে এইটাই কইছিলাম। সে কইল ম্যাডামের লগে দেখা করন নাকি খুব কঠিন, সেই জন্য তোমার হেল্প নিল। চুপ মেরে রইল আতর। অসিও কিছুক্ষণ চুপ থেকে ইনফরমারকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অবশেষে বলল সে, তুমি ওই সাংবাদিকরে নিয়া
কই কই গেছো ঠিক কইরা কও তো। একটু ঢোক গিলে নিল আতর। অভিজ্ঞতা থেকে জানে একবার মিথ্যে বলে ধরা পড়ে গেলে সত্যি না বললে লাভের ক্ষতিই হয় বেশি। তার এখন উচিত নিজের কথা ভাবা। সাংবাদিক লোকটা তাকে না জানিয়ে ওই বাড়িতে ঢুকেছিল, তাকে বললে সে অবশ্যই মানা করত। লোকটার এই বাড়াবাড়ি করার কারণেই আজ তাকে বিপদে পড়তে হচ্ছে। এখন তাকে রক্ষা করতে গেলে সে নিজেই বিপদে পড়ে যাবে। দু একদিনের পরিচয়ের মানুষের জন্য এত বড় ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। কি হইল? অসিত তাড়া খেয়ে মুখ তুলে তাকালো সে। খালি মাস্টারের কাছে নিয়ে গেছিলাম, আর কোনোখানে যাই নাই স্যার। মাস্টার মানে? মনে হয় রমাকান্ত মাস্টারের কথা বলতাছে স্যার। এই প্রথম এসেই আনোয়ার মুখ খুলল। অসি সপ্রশ্ন দৃষ্টিতে আতরের দিকে তাকালে মাথা নেড়ে সায় দিল সে। ওনার কাছে কেন গেছিলা? জমিদার বাড়ির হিস্টোরি জানবার লাইগা। ওই সাংবাদিক কইল জমিদার বাড়ির কথা জানবার চায়। আমি তো এসব কাহিনী জানি না, তাই মাস্টারের কাছে লইয়া গেলাম। ওই বাড়ির হিস্টোরি যাই না সাংবাদিক কি করব? হ্যাঁ স্যার। আনোয়ার আবারও মুখ খুলল। মনে হইতেছে হোটেল আর ম্যাডাম রেনিয়া সাংবাদিক বিরাট কোনো রিপোর্ট করব, ডিটেল কিছু। মাথা নেড়ে সায় দিল সুন্দরপুরের ওসি। ওই সাংবাদিক ইনফরমেশনের জন্য আতর ইউজ করছে। এসাই আরও বলল, আমার মনে হয় না ওই লোকের আসল মতলব কী তা আতর জানে। সমর্থন পেয়ে ইনফরমার যেন হালে পানি পেল। হ স্যার, আমি বেশি কিছু জানি না, খালি জানি পেপারে লিখব। বুঝলাম। তাইলে তুই মিথ্যা বললি কেন? জমির কাহিনী বলার কি দরকার ছিল? ওইটা কি ওই লোক তোমারে শিখাই দিছে? কথাটা যেন তার মুখে তুলে দিল অসি। জি স্যার, হে আমারে কইছে হে যে সাংবাদিক এটা যেন কাউরে না কই। জমি দেখতে আসছে, এইটাও কি ওই সাংবাদিক শিখিয়ে দিয়েছে? প্রশ্নটা করল এসেই আনোয়ার। তার আচরণ শত্রুভাবাপন্ন নয়। প্রথমে জমির কথা বইলে আলাপ শুরু করছে, তার বাদে কয়েছে নাকি সাংবাদিক ওই বে। একটু থেমে গেল আতর। আরেকটুর জন্য মুখ দিয়ে বেটি শব্দটা বের হয়ে গেছিল। হোটেলটার মালিকের খবর জানবার চায়। আচ্ছা। মুচকি হাসলো অসি। তাইলে তো ওই সাংবাদিক একেবারে ঠিক জায়গাতেই টোকা মারছে। আমাদের আতরের মতো বিবিসি থাকতে অন্য কারো কাছে কেন যাইব সে? টিটকারিটা গায়ে মাখল না ইনফরমার। তাকে যে লোক আড়ালে আবডালে বিবিসি বলে ডাকে, এ নিয়ে সে বরং গর্বই করে। কাল রাইতে তুমি কি ওই সাংবাদিকের সাথে ছিলা? আতর অসির দিকে স্থির চোখে তাকালো, বোঝার চেষ্টা করলো ঘটনা কি। আর কোন ধানাই পানাই কইরো না, যা ঘটেছে সত্যি সত্যি বইলা দাও। আমরা জানি কাল রাইতে ওই সাংবাদিক কই গেছিল। আমি হের লগে আসিলাম না স্যার, বিশ্বাস করেন, হে একলাই গেছিল। কই গেছিল? ঢোক গেল ইনফরমার। ইয়ে মানে তুমি কইলাম সব জানো আতর। স্যার আমি জানলে তো হেরে এমন আকাম করতেই দিতাম না। পুরোপুরি মিথ্যে বলার চেয়ে আধা সত্যি বলাই ভালো হবে বলে কথাটা বলল সে। তাই নাকি? অসির চোখে মুখে প্রচ্ছন্ন সন্দেহ। রহমান মিয়ারে জিয়াইয়া দেইহেন, হের কাছ থেকে আমি জানবার পারছি সাংবাদিক জমিদার বাড়ির দিকে গেছে। একটা মুখ্য ম্যালিভাই ব্যবহার করলো। কোন রহমান মিয়ার কথা বলতেছ? স্যার ওই রেস্টুরেন্টের উল্টা দিকে যে চায়ের দোকানটা আছে, সেই দোকানের কথা বলতেছে। এসাই আনোয়ার আগ বাড়িয়ে বলে দিল। অসি মাথা নেড়ে সায় দিয়ে আবার জিজ্ঞেস করলো আতরকে, রহমান মিয়ার কাছ থেকে শুই না তুমি কি করলা? ইনফরমার একটু ঢোক গিলল। মিথ্যে বলা তার জন্য সহজ, কিন্তু সত্যি মিথ্যা মিলিয়ে বলাটা একটু কঠিনই মনে হচ্ছে। কতটুকু সত্যি বলবে আর কতটুকু মিথ্যে সেটার হিসেব করতে গিয়ে হিমশিম খাচ্ছে সে। রহমান মিয়ার কাছ থেকে শোনার পরই দেখি সাংবাদিক সাইকেল চালায় আইতাছে। অবশেষে ভালোভাবে সত্যি মিথ্যাটা বলতে পারলো আতর। আমি ওরে থামাইয়া জিগালাম কি হইছে। সে বলল পরে কমুনে, আগে সাইকেলে ওঠেন। আমি তো বেকুব হয়ে গেলাম, ঘটনা কি কিছুই বুঝবার পারলাম না। তারপর তুমি কি করলা? কি আর করুম, মাথা মুথা কিছুই কাম করতাছিল না,
উইঠা বসলাম হের সাইকেলে। হুম। এসাই আনোয়ারের দিকে তাকালো ওসি। তার মুখ দেখে মনে হচ্ছে আতরের কথায় সন্তুষ্ট। তাদের কাছে যে তথ্য আছে তাই ইনফরমারের কথার সাথে একেবারে মিলে গেছে। ওই সাংবাদিক তো সুরত আলীর হোটেলে উঠেছে না? জি স্যার। সে আর কয়দিন থাকবো? মাথা চুলকে নিল ইনফরমার। সেইটা তো আমারে কয় নাই। ওসি গালে হাত বুলালো। তোমার কি মনে হইতেছে আনোয়ার? এখন তো ঘটনা একদম পরিষ্কার স্যার। এসাই জবাব দিল। হুম। মাথা নেড়ে সায় দিল ওসি। ওই সাংবাদিক যদি আমারে ডাকে তাইলে আমি কি করুম? দেখা করুম নাকি করুম না? বেশ অনুগত সুরে জানতে চাইল সে। আতরের দিকে স্থির চোখে চেয়ে রইল ওসি। এইটা নিয়ে তোমার আর চিন্তা করতে হইব না। সে আর তোমারে ডাকবো না। কথাটা শুনে ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল আতর আলী। রহমান মিয়া গুড়ের চা বানাতে লাগলেও তার দৃষ্টি বারবার চলে যাচ্ছে কাস্টমারের দিকে। শহর থেকে আসা এই কাস্টমারকে গতকাল রাতে সাইকেল চালিয়ে জোরপুকুরে যেতে দেখেছে। লোকটার কাজকর্ম যথেষ্ট সন্দেহজনক। 2-3 দিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করছে ওই ভাদাইমা ইনফরমার আতরের সাথে। কী উদ্দেশ্যে এই সুন্দরপুরে এসেছে সেটা মোটেও স্পষ্ট নয়। মুখে যদিও বলেছে ওই হোটেলের খাবার তার ভালো লাগেনি, কিন্তু সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাওয়া দাওয়া সবই সে করে ওখানে। এই তো তার দোকানে এসে চায়ের অর্ডার দেবার আগে ওই হোটেল থেকেই বের হতে দেখেছে। আজকে আতর আলীকে দেখেছেন? সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল ছফা। রহমান মিয়া চায়ের কাপে গুড় মেশানো থামিয়ে বলল, না, আইস তো দেহি নাই। ওকে কোথায় পাওয়া যেতে পারে? কোথায় আছে কে জানে, ওরে ফোন দেন। ওর নম্বর কি আপনার কাছে নাই? ওর ফোন বন্ধ পাচ্ছি, সকাল থেকে কয়েকবার দিয়েছি, একই অবস্থা। চায়ের কাপটা কাস্টমারের দিকে বাড়িয়ে দিল রহমান। ফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে। সবারও তাই ধারণা। একটা সস্তা চাইনিজ ফোন ব্যবহার করে আতর। এমনিতেই ওটার অবস্থা কাহিল, ডিসপ্লে কাজ করে না, শুধু ইনকামিং কল রিসিভ করতে পারে। এখন হয়তো পুরোপুরি অচল হয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে রবীন্দ্রনাথের দিকে তাকালো। 3-4টা প্রাইভেট কার এসে থেমেছে। ভেতরের কাস্টমার বেশ ভালো, বলতে গেলে হাউসফুল। একটু আগে সেও ওখানে গিয়ে নাস্তা করে এসেছে। মুস্কান জুবেরির রহস্য উন্মোচন করার জন্য এলেও তার সুস্বাদু খাবারে মজে গেছে সে। স্বীকার করতেই হলো, রন্ধনশিল্পী হিসেবে মহিলা অসাধারণ। আতরকে কোথায় গেলে পাবো জানেন? ছপার দিকে চেয়ে রইল দোকানি। হের তো কোনো ঠিক ঠিকানা নাই, কই খুঁজবেন? তারপর গুড়ের পিণ্ডের উপর থেকে মাছি তাড়িয়ে বলল, থানায় গিয়া দেখবার পারেন, ওইখানেই তো বেশি যায়। সুন্দরপুর থানায় গিয়ে আতরের খোঁজ করার কোনো ইচ্ছে তার নেই। সে বরং দুপুর পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে। এই সময়ের মধ্যে নিশ্চয়ই ইনফরমার চলে আসবে তার সাথে দেখা করার জন্য। চায়ের বিল দিয়ে উঠে দাঁড়ালো ছফা। ঠিক করলো হোটেলেই আবার ফিরে যাবে। গোসল করে একটু বিশ্রাম নেওয়া দরকার। আতর যদি তাকে খুঁজতে আসে তাহলে তাকে ফোন করেই আসবে। দুপুরের খাবারটা একসাথে খাবে দুজনে, তবে সেটা রবীন্দ্রনাথে নয়, টাউনে আরেকটা রেস্টুরেন্ট আছে। খাবারের মান অত ভালো নয়, তবে রোজ রোজ সুস্বাদু খাবার খাওয়াটাও ঠিক হচ্ছে না। রিক্সা ভ্যানের জন্য সড়কের একপাশে দাঁড়িয়ে রইল সে। দিনের এই সময়টাতে বেশ যানবাহন চলাচল করে এদিক দিয়ে। রিক্সাও চলে প্রচুর। একটা খালি রিক্সা দেখতে পেয়ে হাত নেড়ে থামালো। টাউনের কথা বলতেই রিক্সাওয়ালা রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে। ছফা লক্ষ্য করেছে, এখানকার রিক্সাওয়ালারা যে কোনো গন্তব্যে যেতেই রাজি থাকে। তাদের মুখে না শব্দটি এখন পর্যন্ত শোনেনি। রিক্সায় উঠে বসতেই দেখতে পেল একটা পুলিশের জিপ এগিয়ে আসছে। জিপটা এসে থামলো ঠিক তার রিক্সার সামনে। ভ্যাবাচাকা খেয়ে গেল রিক্সাওয়ালা। একে তো পুলিশ, তার উপরে আগ্রাসী আচরণ। বেচারার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছফা রিক্সার সিটে বসে স্থির চোখে চেয়ে রইল জিপটার দিকে। গাড়ি থেকে নেমে এলো এক পুলিশ। তার ইউনিফর্মের নেম প্লেটে লেখা আনোয়ার হোসেন। র্যাঙ্ক থেকে বুঝতে পারল ওই লোক একজন এসাই। ওই রিক্সা থেকে নাম।
ছপার দিকে আঙুল তুলে বলে উঠল আনোয়ার নামের এসাই। তুই তুকারি সম্বোধন করছে বলে সে একটু অবাকই হলো। আপনি আমাকে বলছেন? অবিশ্বাসে বলে উঠল ছপা। হ, তরেই কইতাছি, রিক্সা থেকে নাম। ছপা আর কোনো কথা না বলে রিক্সা থেকে নেমে গেল। এসাই আনোয়ার তুড়ি বাঁচিয়ে রিক্সাওয়ালাকে কেটে পড়ার ইশারা করতেই বেচারা সটকে পড়ল। আ, ঘটনা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছপার চোখে মুখে বিস্ময়। তোর নাম নূরে ছপা না? মাথা নেড়ে সায় দিল সে। হ্যাঁ, কিন্তু কথা শেষ করার আগেই এসাই তার কলারটা ধরে টান মারল। আরে আশ্চর্য, আপনি আমার সাথে এমন করছেন কেন? ঘটনা কি? মাদার চোদ, থানায় গিয়া বুঝতাছি ঘটনা কি। ছপার মেজাজ ঠিক রাখতে পারল না। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো। এসাইর হাত থেকে ছুটতে পেরেই তার বুকে ধাক্কা মেরে বসল সে। আচমকা এমন প্রতিরোধের মুখে পড়ে ভ্যাবাচাকা খেয়ে গেল আনোয়ার। কয়েক মুহূর্ত বিস্ফারিত চোখে চেয়ে থাকার পর ঝাঁপিয়ে পড়ল ছপার উপরে। সুন্দরপুরের এসপি মনোয়ার হোসেন ঢাকার এক কলিগের সাথে টেলিফোনে কথা বলছিল। ঠিক তখনই পরপর দুবার আর একটা কল ওয়েটিংয়ে ঢুকে পড়ে। মৃদু শব্দের বিপ হলেও সে খেয়াল করতে পারেনি। কলটা শেষ করে যখন ডিসপ্লে দেখল তখনই তড়িঘড়ি করে কল ব্যাক করলো। সরি ম্যাডাম, জরুরি একটা বিষয়ে ডিআইজি সাহেবের সাথে কথা বলছিলাম। বিনয়ের সাথে কথা বলল মনোয়ার হোসেন। তবে অপ্রয়োজনে এই মিথ্যেটা কেন বলল সে জানে। আর এই জানাটাই তাকে ভেতরে ভেতরে ছোট করে দিল নিজের কাছে। না না, সরির কি আছে? ওপাশ থেকে সুস্পষ্ট বাচনভঙ্গি আর মাদকতাপূর্ণ কণ্ঠে বলে উঠল মুস্কান জুবেরি। আপনি ব্যস্ত মানুষ, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। বিগলিত হাসি দিল এসপি, কিন্তু যেই না বুঝতে পারল তার এই নিঃশব্দ হাসি ফোনের ওপাশে যে আছে সে দেখতে পাচ্ছে না, তখন থামিয়ে দিল। কিছু জানতে পেরেছেন লোকটা কে, কি চায়? না মানে, ঢোক গিলে নিল মনোয়ার হোসেন। ওসিকে ফোন দেয়নি, মাত্র ধরে এনেছে। একটু টাইট দিতে হবে না? না দিলে তো মুখ খুলবে না ম্যাডাম। আপনি কোনো চিন্তা করবেন না, একটু পর আপনাকে ফোন দিয়ে জানাবো কি জানা গেল। আপনাকে দিতে হবে না, আমিই দেব। আরে কি যে বলেন! আবারও বিগলিত হাসি এসপির মুখে এসে ভর করল। আপনি কেন দেবেন? একটু অপেক্ষা করেন, সব জানা যাবে। ওসি লোকটা খুব কাজের, পেট থেকে কথা বের না করে ছাড়বে না। মুস্কান কিছু বলল না দেখে এসপি আবার বলতে শুরু করলো। শুধু একটু টাইম দিতে হবে, আমার মনে হচ্ছে 15-20 মিনিটের মধ্যেই সব জানা যাবে। ঠিক আছে, আস্তে করে বলল মুস্কান। থ্যাঙ্কস এ লট। আরে এখন না, এখন না, কাজ হবার পর দিবেন। এখনও তো কিছু জানতে পারলাম না। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালোই লাগে। মনোয়ার হোসেন হঠাৎ করে বুঝতে পারল ফোনের উপাশে কেউ নেই। শেষ কয়টা কথা খামোখাই বলেছে। নিজেকে তার খুব বোকা বোকা লাগলো। বিরস মুখে ফোনটা নামিয়ে রাখল সে। সুন্দরপুর থানার ওসির রুমে বসে আছে ছপা। তার ভেতরে আগ্নেয়গিরির লাভা উৎকীর্ণ হতে চাইছে যেন। বহু কষ্টে দমিয়ে রেখেছে সেটা। ঘরে আরও আছে আতর আলী। সে কাঁচুমিচু হয়ে মাথা নিচু করে বসে আছে ওসির সামনে। তবে যে লোকটার উপস্থিতি সহ্য হচ্ছে না সে এসআই আনোয়ার। যদিও ঘরের এক কোণে চুপচাপ বসে আছে এখন। বাম ঠোঁটের কোণটা রুমাল দিয়ে আর একবার মুছে নিল ছপা। বাম চোখের নিচেও বেশ ব্যথা করছে। ভাগ্য ভালো দুজন কনস্টেবল দৌড়ে এসে জানোয়ারটাকে নিবৃত্ত করেছে, নইলে যে কি হতো। আমি জানি না আপনারা আমার সাথে কেন এমন করলেন, কেনই বা এখানে এভাবে ডেকে নিয়ে আসলেন। বেশ শান্ত কণ্ঠে বলল সে। আমাকে ভদ্রভাবে ডাকলেই আমি থানায় চলে আসতাম। ওসি স্থির চোখে তার দিকে চেয়ে আছে, মুখে কিছু বলছে না। আমি তো কোনো চোর বাটপার নই, কোনো অপরাধও করিনি। তারপরও ছপা আবারও ঠোঁট মুছল। চোর বাটপার না সেইটা কেমনে বুঝবো? বেশ টেনে টেনে বলল ওসি। ছপা অবিশ্বাসে চেয়ে রইল লোকটার দিকে। রাইত বিরাইতে প্রাইভেট প্রপার্টির দেওয়াল টপকাইয়া যে ঢুকে তার চোর বাটপার বলাই যায় নাকি? বিস্ময়ে থ বনে গেল ছপা। আতর আলীর দিকে ফিরে তাকালো। সে এখনো মাথা নিচু করে রেখেছে। ডাকাইত মনে করলেও তো সমস্যা দেখতাছি না।
হেসে বলল, সুন্দরপুরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ছফা নিশ্চিত ইনফরমার আতর সব বলে দিয়েছে। বাঁকা হাসি হাসল সে। ওসির কথায় কোনো জবাব না দিয়ে আবারও ঠোঁট মুছতে ব্যস্ত হয়ে পড়ল। আপনি যা খুশি তাই ভাবতে পারেন, একদম স্বাভাবিক কণ্ঠে বলল ছফা। পুলিশ যা খুশি তাই ভাবে না। ওসিও চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বলল, যে যা পুলিশ তারে তাই ভাবে, চোরে চোর, ডাকাইত্রে ডাকাত। একটা হাই তুলে রুমালটা ডেস্কের উপর রাখল সে। এসব কথা বাদ দিয়ে এখন বলেন, আমাকে কেন এভাবে তুলে আনা হয়েছে? কেউ কি আমার নামে ইল্লিগেল ট্রেসপাসিংয়ের অভিযোগ করেছে? কোনো জিডি করা হয়েছে? করে থাকলে সেটা আমি দেখতে চাই। সাংবাদিকের এমন উদ্ধত ভঙ্গি পছন্দ হলো না ওসির। সময় হইলে সব দেখতে পাইবেন, চিবিয়ে চিবিয়ে বলল কথাটা। তাহলে সময় এখনো হয়নি? বাঁকা হাসি দিয়ে বলল ছফা। ওসির চোখ মুখ দেখে মনে হচ্ছে নিজেকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করছে। ঘরের এক্ষুনি বসে থাকা এসাই আনোয়ার রাগে ফুঁসছে। জীবনে এরকম অনেক বেয়াদব সাংবাদিক দেখেছে সে। এরা সব সময় চ্যাটেং চ্যাটেং করে কথা বলে, এমনকি প্যাঁদানি খাওয়ার পরও। মনে হইতাছে এখনো শিক্ষা হয় নাই। ওসি রাগের মধ্যেও মুখে হাসি এঁটে বলল। বাঁকা হাসি হেসে মাথা দোলালো ছফা। শোনেন মিস্টার তোয়াজ্জল, ওসির ইউনিফর্মে এই নামটাই লেখা আছে। আপনার কী ধরনের শিক্ষা দেবেন সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি শুধু জানতে চাই, চুপ মেরে গেল অল্পক্ষণের জন্য, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? শেষ কথাটা বলল বেশ সিরিয়াস ভঙ্গিতে। সুন্দরপুরের ওসি তোফাজ্জল হোসেন স্থির চোখে চেয়ে রইল। পুলিশে কাজ করে বলে হামেশাই তাকে সাংবাদিকদের সামলাতে হয়। তাদের মধ্যে অনেকেই এই ছফা নামের লোকটার মতো আচরণ করে। নিজেদেরকে এরা ধরাছোঁয়ার বাইরে মনে করে সব সময়। আপনার নাম ছফা, তাই না? যেন কাজের কথায় ফিরে যাচ্ছে এমনভাবে প্রশ্নটা করল ওসি। নূরে ছফা। বাঁকা হাসি হাসল ভদ্রলোক। মিস্টার নূরে ছফা। দুহাত ডেস্কের উপর রাখল সে। এখন বলেন, আপনি কি করেন? আতরের দিকে চকিতে তাকালো সে। কেন, এ ব্যাপারে আপনাদের কিছু বলেনি? ও কি বলছে না বলছে ভুইলা যান। এখন আমি জিজ্ঞাসা করব, আপনি জবাব দিবেন। কাটা কাটা ভাবে বলল তোফাজ্জল হোসেন। সাংবাদিকতা। কোন পেপারের? মহাকাল। এইখানে কি জন্য আসছেন? বলা যাবে না। একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি, এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। আপনি নিশ্চয়ই কোনো সাংবাদিককে বাধ্য করতে পারেন না তার অ্যাসাইনমেন্টটা কী সেটা জানার জন্য। অবশ্যই পারি, যদি সে তার অ্যাসাইনমেন্টের নামে বেআইনি কাজকর্ম কইরা বেড়ায়। তা অবশ্য ঠিক বলেছেন, সহমত পোষণ করল ছফা। দেখতে পেল ওসি একটু অবাকই হয়েছে। সেক্ষেত্রে আমি জানতে চাইব, আমার বিরুদ্ধে অভিযোগটা কি? ওই যে বললাম, ইলিগ্যাল ট্রেসপাসিং, রাইত বিরাইতে ভদ্রলোকের বাড়িতে হানা দেয়া। ভদ্রলোক নাকি ভদ্রমহিলা? ছফার এমন কথায় নিজের রাগ দমাতে বেশ বেগ পেতে হলো ওসিকে। আমার ছায়া আপনি তো ভালো কইরা জানেন, দেওয়াল তো আমি টপকাই নাই। মুচকি হেসে বলল নূরে ছপা। আমার মনে হয় আপনিও ভালো করে জানেন। এত কিছু জানেন, এটাও নিশ্চয়ই আপনার জানা আছে। কি বলেন? ভুরু কুচকে তাকালো ওসি। ম্যাডাম মুস্কান জুবেরির বাড়িতে কেন ঢুকেছিলেন? উনি কি কেস করেছেন নাকি জিডি? উনি কি করছেন সেইটা আপনার জানার দরকার নাই। অবশ্যই আছে। আপনি আইনের লোক, আপনি ভালো করেই জানেন এটা জানার আমার অধিকার আছে। ওই ঘরের এক কোণ থেকে চিৎকার দিয়ে উঠল এসাই আনোয়ার। আমাকে আইন শিখাবি না, তোর পাছা দিয়া আইন ভইরা দিমু। ছফা পেছন ফিরে তাকালো এসাইয়ের দিকে, কিছু বলতে গিয়েও বলল না। এই যে সাংবাদিক সাহেব, আমার দিকে তাকান, ওসি বলল। ছফা মুচকি হেসে ওসির দিকে ফিরল আবার। অন্য কোনো সময় হইলে আমি আমার এসাইরে এমন রাফ বিহেভ করতে দিতাম না, বিশেষ কইরা সাংবাদিকগুলো লগে তো নাই। কিন্তু আপনার ঘটনাটা
একদম আলাদা। আলাদা কেন? যেন খুব মজা পেয়েছে এমনভাবে হাসলো। একটু আগে আমি মহাকালে ফোন দিছিলাম। ছফার কপাল কুঁচকে গেল সঙ্গে সঙ্গে। ওইখানে নূরের ছফা নামের কোনো সাংবাদিক কাজ করে না। কথাটা শুনে এশাই আনোয়ার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আর আতর আলী ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল ছফার দিকে। বিস্ময়ের চেয়েও বেশি কিছু আছে তার অভিব্যক্তিতে, যেন তার সাথে বেইমানি করা হয়েছে। তথ্যটা দিয়ে সবাইকে অবাক করতে পেরেছে বলে সুন্দরপুর থানার ওসি ডেস্কের নিচে পা দোলাতে লাগলো। মুখে যথারীতি বাঁকা হাসি। সালা একটা ভুয়া সাংবাদিক।